বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মানবেন্দ্র দেব, সদস্য কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন একরামুল হক সায়েম, সাবেক সভাপতি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য খুব ছোট ছোট করে একটু তুলে ধরি, কারণ এই বিষয়গুলো নিয়েই মূলত আমরা আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার কমিশনের দেয়া সংবিধান সংস্কারের 25টি প্রস্তাবে বিএনপির একমত রয়েছে। তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে সংবিধান সংশোধনী নিয়ে যে মৌলিক প্রস্তাব দিয়েছে সেগুলো নিয়ে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করব। যেটা যৌক্তিক সেটাই করব, প্রয়োজন হলে আমরা আবারও বসবো। সবকিছু সাংবিধানিক হওয়া উচিত, বিচার বিভাগের স্বাধীনতা চাই, প্রক্রিয়াটা যেন সাংবিধানিক হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশিরভাগই সংশোধনী দিয়েছে। এনআইডি সীমানা নির্ধারণ নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত। এরপর যে তথ্যটি তা হচ্ছে, শিগগিরই জামায়াতে ইসলামী নিবন্ধন ও প্রতীক ফিরে পাচ্ছে বলে জানিয়েছেন দলটির যে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এ সময় নিবন্ধন নিয়ে হতাশ না হতে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও চলতি মাসেই ফয়সালা হবে বলে জানিয়েছেন তিনি। পরবর্তী তথ্যটি, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে 90 দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন বা সংশোধন করে নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া দরকার। এছাড়া মৌলিক সংস্কারের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, বিদ্যমান নিবন্ধিত দলের নিবন্ধন হালনাগাদ করাও আবশ্যক। এমন অবস্থায় দ্রুত নির্বাচন কমিশন সংক্রান্ত মৌলিক সংস্কার এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা ন্যূনতম 90 দিনের বাড়ানোর অনুরোধ করা হয় চিঠিতে। আরেকটি তথ্য তা হচ্ছে, ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি। দলটির পক্ষ থেকে 9 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। 297 সদস্যের কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করেছে দলটি, এবং এই পার্টির স্লোগান হলো, শিক্ষা সমতা সুবিচার যেখানে, আম জনতা হাঁটবে সেখানে। পরবর্তী যে তথ্য তা হচ্ছে, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনেছে সরকার। এতে সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। এছাড়া ব্যাংকের সুবিধাভোগীদের জন্য 90% রাখা হয়েছে। বৃহস্পতিবার এই কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাশ করেছি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনায় সাধারণ আমানতকারীদের পড়তে না হয় সেজন্য এক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনা হবে, বাংলাদেশ ব্যাংকে কতটুকু ক্ষমতা দেওয়া হবে, সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন করবে, সেগুলো এতদিন স্পষ্ট ছিল না আইনে, এখন স্পষ্ট করা হলো। এবং আরেকটি তথ্য তা হচ্ছে, প্রায় 15 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা ফরেন অফিস কনসালটেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। বৈঠকে উভয় পক্ষ দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়সমূহের সামগ্রিক দিক, বিশেষ করে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। একরামুল হক সায়েম, আপনাকে দিয়েই শুরু করি। প্রথমে যে বিষয়টি, নিবন্ধনের সময় বাড়ানোর আবেদন করেছে এনসিপি। নিবন্ধনের সময় কি নির্বাচন কমিশন বাড়াতে যাচ্ছে, যদি একটু বলতেন এই বিষয়ে। 20 এপ্রিল পর্যন্ত সময় রয়েছে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার জন্য, কিন্তু নতুন রাজনৈতিক দল এনসিপি হয়তো এখনো পর্যন্ত প্রস্তুত হয়ে ওঠেনি। কারণ আপনি জানেন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশই করেছে মাত্র কিছুদিন হলো। সেক্ষেত্রে নিবন্ধনের যে শর্তগুলো পূরণ করতে হয়, আপনার 1/3 জেলায় তাদের কমিটি থাকতে হয়, 100টি উপজেলায় তাদের কমিটি এবং সদস্য থাকতে হয়। তো সেগুলো আসলে একটু সময়ের ব্যাপার। এসব ব্যাপারে প্রস্তুতি নেওয়া, এই কমিটিগুলোর নাম লিপিবদ্ধ করা, সদস্যদের নাম লিপিবদ্ধ করা, তাদের স্বাক্ষর সহ জমা দেওয়া, এগুলো বেশ সময়ের ব্যাপার। সেক্ষেত্রে এনসিপি হয়তো মনে করছে যে তারা যে সময় রয়েছে এই সময়ের মধ্যে তারা আবেদন জমা দিতে পারবে না, সেজন্য তারা সময় বাড়ানোর দাবি করেছে। নির্বাচন কমিশন থেকে আমরা যতটুকু শুনেছি এখনো পর্যন্ত সময় বাড়ানোর ব্যাপারে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি।
তবে এখানে আরেকটি স্কোপ আছে। সেটি হলো ভোটার ঠিক যেভাবে হয়, বলা হচ্ছে যে প্রতি বছরই কিন্তু ভোটার তালিকা হালনাগাদের একটি কর্মসূচি চলে, যে সময়ে নতুন ভোটাররা, নতুন যারা ভোটার হওয়ার যোগ্যতা, যারা ভোটার হতে পারে। কিন্তু এর বাইরেও কিন্তু পুরো বছরই কিন্তু ভোটার হওয়ার সুযোগ থাকে। অর্থাৎ কারো যদি 18 বছর হয়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির বাইরে গিয়েও কিন্তু তিনি ভোটার হতে পারেন নির্বাচন কমিশনে আবেদন করে। এরকম এটিকে রেফারেন্স দিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, হয়তো নির্বাচন কমিশন বিষয়টিকে এভাবে উন্মুক্ত রাখতে পারে যে ভোটার যেরকম হতে পারে তার উপযুক্ত বয়স হলে ঠিক একই সাথে দল নিবন্ধনেরও সুযোগ থাকবে, যে কোনো সময় সে আবেদন করতে পারবে। তার যদি দল নিবন্ধনের শর্তগুলো যদি সেই দল পূরণ করতে পারে, তার যদি সেই সামর্থ্য সে প্রকাশ করতে পারে, তাহলে যে কোনো সময় সে আবেদন করতে পারবে এবং দল নিবন্ধন হতে পারবে। এরকম একটি সুযোগ দেওয়া হতে পারে বলে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে গণবিজ্ঞপ্তিতে যেভাবে সময় দেওয়া হচ্ছে সেই সময়টি হয়তো নাও বাড়ানো হতে পারে। আমি আসবো আপনার কাছে আবারও। মানবেন্দ্র দেব, আপনার কাছে আসি যেই বিষয়টি নিয়ে। নির্বাচন কমিশন বলছে তারা ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টাও বলছেন যে ডিসেম্বর বা সর্বোচ্চ আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা তিনি বারবার বলছেন। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একরকমের সন্দেহ নির্বাচন নিয়ে। কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ কাজ করছে, মানবেন্দ্র দেব? ধন্যবাদ। সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা বারবার যখন এই বলছেন যে ডিসেম্বর অথবা জুন, অথবা এর আগেও আমরা কিন্তু নতুন নির্বাচন কমিশন যখন দায়িত্ব গ্রহণ করেছে তার কিছুদিনের মধ্যে এই নির্বাচন কমিশন কিন্তু বলেছিল যে তারা একটা জাতীয় নির্বাচন পরিচালনার জন্য বা অ্যাড্রেস করার জন্য তারা প্রস্তুত আছে। কিন্তু সরকারের যে কর্মকাণ্ড বা একটা দৃশ্যমান নির্বাচন করার জন্য যে উদ্যোগ গ্রহণ করার কথা, সেই উদ্যোগের কোনো নমুনা কিন্তু আমরা বা রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে না। বরঞ্চ বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা বলেছেন যে ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, অথবা বড় আকারে সংস্কার করে জুনের মধ্যে নির্বাচন। কিন্তু তার যে উপদেষ্টা মন্ডলী আছে তারা কিন্তু বারবার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি করছে। এবং আমরা যদি দেখি যে এর মধ্যে এনসিপি এবং জামাত ইসলাম সহ আরো বেশ কয়েকটি দল যখন সরকারের উপদেষ্টাদের সাথে একই সুরে বলছে যে সংস্কার এবং বিচার না হয়ে কোনো ধরনের নির্বাচন অংশগ্রহণ তারা করবে না বা নির্বাচন হতে পারে না, এবং সেটা সরকারের বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টা এবং সরকারের যে বক্তব্য এবং কর্মকাণ্ড আর তাদের যে বক্তব্য সেটা কিন্তু প্রায় কাছাকাছি। সুতরাং এইটাই আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনিশ্চয়তা, এক ধরনের কনফিউশন তৈরি করছে। আরেকটা যেটা হচ্ছে বিষয়, যে একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ানোর জন্য, অ্যাড্রেস করার জন্য যেই ধরনের রোডম্যাপ বা কর্মকাণ্ড দৃশ্যমান হওয়ার কথা, সেই ধরনের কোনো কর্মকাণ্ড কিন্তু এই পর্যন্ত যে তারা একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছে। মানবেন্দ্র দেব, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে নিশ্চয়ই আবারও। একরামুল হক সায়েম, আপনার কাছে আমি একটি প্রশ্ন যেটি রাখতে চাই। এই যে এনসিপি ছাড়া যদি আমরা দেখি যে বিএনপি, জামায়াত, বামপন্থী দলগুলো সবাই কিন্তু নির্বাচনের জন্য একরকম তাড়া দিচ্ছে সরকারকে, এবং বিএনপি তো রোডম্যাপ চাচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলও চাচ্ছে। বিভিন্ন রকমের সংস্কার কমিশন করা হয়েছে। এই যে রাজনৈতিক দলগুলো একটি রোডম্যাপ, নির্দিষ্ট রোডম্যাপ চাচ্ছে, সরকার কি চাইলে, অথবা এখনো কি সময় আছে কিনা, অথবা এখনো করলে কি ভালো হয় কিনা বিষয়টি আলোচনা সাপেক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যে রোডম্যাপটি নির্ধারণ, যে এতদূর সংস্কার করে অথবা এতদূর এই কাজগুলো করে তারপরে এই সময়ের মধ্যে, এই জিনিসটাই তো আসলে রাজনৈতিক দলগুলো চাচ্ছে। সরকার সেই কাজটির দিকে গেলে আপনি কি মনে করেন কিনা যে রাজনৈতিক দলগুলোর সাথে, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সম্পর্কটা আরো ভালো হবে? একরামুল হক সায়েম। হ্যাঁ, প্রথম কথা হলো আপনি যেটি বলছেন যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে, রাজনৈতিক দলগুলো আসলে
রাজনৈতিক দলগুলোর কথা কিংবা চাওয়া কিংবা দাবি কিন্তু একই রকম না একেবারে। এখানে কিন্তু বিএনপি ঠিক যেভাবে চাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু একইভাবে হয়তো চাচ্ছে না। বিএনপির বক্তব্য যেরকম সেক্ষেত্রে হয়তো বিএনপির কিছু সমমনা দলের কিছুটা কাছাকাছি বা অন্যদের আরেকটু হয়তো দূরবর্তী বক্তব্য রয়েছে। এখানে আপনি যেটা বলছেন যে সরকার কি রোডম্যাপ দিয়ে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করতে পারতো কিনা, সরকার তো রোডম্যাপ দিয়েছেই। একই কথা একই বক্তব্যই কিন্তু সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক যে বক্তব্য, সরকার হয়তো উপদেষ্টারা বিচ্ছিন্ন কিছু বক্তব্য আহ দিয়েছেন, সেগুলো নিয়ে নানান কথাবার্তা আছে, কিন্তু সরকারের যে আনুষ্ঠানিক বক্তব্য, সরকারের উপদেষ্টাদের আনুষ্ঠানিক বক্তব্য, প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বক্তব্য এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আনুষ্ঠানিক বক্তব্য কিন্তু একই রকম। বারবারই বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এটা কিন্তু এক ধরনের একটা রোড ম্যাপ। এই সরকার তো শুধুমাত্র নির্বাচনের জন্য কিন্তু আসেনি। এখানে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো বলেছে যে সংস্কার, বিচার এবং নির্বাচন। তো সেক্ষেত্রে সংস্কার এবং নির্বাচন, সংস্কারের বিষয় কিন্তু ঐকমত্য কমিশন কাজ করছে। আজকেও বিএনপির সাথে বৈঠক করেছে। এখন যে ন্যূনতম সংস্কার কতটুকু আর ব্যাপক সংস্কার কতটুকু, এ বিষয়ে আমরা গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে প্রশ্ন করেছিলাম যে আসলে ন্যূনতম সংস্কার বলতে আপনারা কি বোঝাচ্ছেন, কোন কোন সংস্কারগুলোকে ন্যূনতম সংস্কার বলছেন। তিনি বলেছেন যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের উপরে নির্ভর করছে আসলে কোনগুলো ন্যূনতম সংস্কার, অর্থাৎ কোন সংস্কারগুলো একেবারে করতেই হবে, কোন সংস্কারগুলো মৌলিক, কোন সংস্কারগুলো জরুরি। তো সেই কাজটি তো ঐকমত্য কমিশন করছে, সেখানে সংলাপ চলছে। তারা যে সুপারিশগুলো করেছে সেই সুপারিশগুলোর আলোকে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব দিচ্ছে। সেখানে কিছু প্রস্তাবে একমত হচ্ছে, কিছু প্রস্তাবে একমত হচ্ছে না, আবার কিছু প্রস্তাবে পরস্পর একমত হওয়ার চেষ্টা করছে। তো এই বিষয়গুলো তো চলমান। তো সরকারের পক্ষ থেকে আসলে ৮-১০ মাস আগে যদি সুনির্দিষ্টভাবে ডেট ঘোষণা করে, এইটা কিন্তু কোনো সরকারই কখনো করে নাই যে মার্চের অমুক তারিখে নির্বাচন হবে কিংবা ডিসেম্বরের অমুক তারিখে নির্বাচন হবে, এটা কিন্তু কোনো সরকারই কখনো করে নাই। নির্বাচনী রোডম্যাপটা কিন্তু মূলত নির্বাচন কমিশন দেয়। এবং আপনি জানেন যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম তিনি গতকালকে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তারা জুন জুলাইয়ের মধ্যেই একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করছেন এবং সেই রোডম্যাপ নিয়ে তারা অক্টোবর থেকে হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবেন। সেখানে হয়তো রোডম্যাপ কোনো বিষয় যদি যোগ বিয়োগ করা হয়, করতে হয়, কোনো সংযোজন বিয়োজন করতে হয়, সেটি হয়তো তারা করবেন। তো সেই রোডম্যাপটির কাজ কিন্তু নির্বাচন কমিশন করছে এবং সেটা হয়ে যাবে। এখানে আমার মনে হয় সরকারের দিক থেকে খুব বেশি কনফিউশন তৈরি করছে এটা কিন্তু ঠিক নয়। হয়তো কয়েকদিন আগে একজন উপদেষ্টা বলেছেন যে জনগণ এই সরকারকে ৫ বছর চায়, তিনি হয়তো জনগণের কথা রেফারেন্স দিয়ে বলেছেন, তিনি আবার এই ব্যাপারে ব্যাখ্যাও দিয়েছেন। কনফিউশনটা আসলে এক ধরনের তৈরি হয়েছে গত রোজা থেকে শুরু করে সরকার এখন এক ধরনের বলা যায় যে এক ধরনের একটা স্বস্তিকর পরিবেশ ফিরে নিয়ে এসেছে, বিশেষ করে আইন শৃঙ্খলার কথা যদি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলেন, এবং ডক্টর ইউনূসের চীন সফর এবং থাইল্যান্ড সফর, এই দুটা সফরই বেশ সফল হয়েছে বলে বিএনপি, জামাত সহ সবাই বলছেন। এবং সেখানে ডক্টর ইউনূস যেভাবে নিজের ব্যক্তিত্বের জন্য ফোকাস হয়েছেন। থাইল্যান্ডে আমি নিজেই ছিলাম, সেখানে মোদির সাথে বৈঠক হয়েছে, অন্যদের সাথে বৈঠকেও মিয়ানমারের জান্তা সরকারের প্রধানের সাথে বৈঠকেও খুব ভালো ফলাফল নিয়ে আসছেন। সেদিক থেকে আসলে সোশ্যাল মিডিয়া এক ধরনের একটা ক্যাম্পেইন হচ্ছিল যে এই সরকার আসলে আরো বেশি দিন থাকতে পারে কিনা। একরামুল হক সাহেব, এই বিষয়টিতে আসবো। জি, আমি অবশ্যই এই বিষয়টিতে আপনার সাথে আলোচনায় আসবো। আমি একটু মানবেন্দ্র দেবের কাছে যেতে চাই। মানবেন্দ্র দেব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মত পার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। এই যে বিষয়টি স্পষ্ট হতে শুরু করেছে, এটা কি শুধুই নির্বাচনকে কেন্দ্র করে নাকি এর মধ্যে আপনি আরো অন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন মানবেন্দ্র দেব? না, শুধুমাত্র নির্বাচন তো মানে আমাদের যেই অবস্থান, আমাদের যে মতামত, আমাদের যে গন্তব্য, সেটার একটা প্রতিফলন মাত্র। কিন্তু বিভিন্ন বিভিন্ন ইস্যুতেই মানে মূলত তো আসলে উনি তো বললেনই যে ঐক্যমত্য কমিশন,
এবং সেই জায়গাতেই আসলে মত পার্থক্যগুলো স্পষ্ট হচ্ছে। আমরা যেই টার্গেট নিয়ে বা এই গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে আমাদের জন আকাঙ্ক্ষা, মানে লড়াইটা তো আসলে গণতন্ত্রের, সেই গণতন্ত্রের লড়াইটাকে কোন পথে, রোডম্যাপের কথা উনিও বললেন যে রোডম্যাপ তো কোনো সরকার এর আগে আহ একদম সুনির্দিষ্ট করে দেয় নাই, কিন্তু রোডম্যাপ মানে শুধুমাত্র তো তারিখ ঘোষণা নয়। রোডম্যাপ মানে হচ্ছে কি আপনি কিভাবে এই নির্বাচনটাকে অ্যাড্রেস করবেন, এবং এবং ধরেন যে ঐক্যমত্য কমিশন বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টেক হোল্ডাররা যখন বলা শুরু করছে যে এইটা না হয়ে নির্বাচন করা সম্ভব হবে না, বা এখানে সংস্কার, নির্বাচন, বিচার এগুলোকে মুখোমুখি দাঁড় করানোর যে প্রচেষ্টাগুলো, প্রয়াসগুলো দেখা যায়, সেই জায়গায় আসলে কনফিউশন তৈরি হয়। তো কনফিউশন তার এমনি এমনি তৈরি হয় না। এই একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার মানে সর্বাগ্রে উচিত হচ্ছে গিয়ে তার যে রাজনৈতিক দলগুলো আছে বা অংশীজন আছে তাদেরকে কনফিডেন্সে নিয়ে আসা, বা জনগণকে কনফিডেন্সে নিয়ে আসা। সোশ্যাল মিডিয়াতে মানে একদম অর্গানাইজ ক্যাম্পেইন করে এই জায়গাকে কনফিডেন্সে নিয়ে আসা যায় না। তার কিন্তু ভুরি ভুরি প্রমাণ আমরা আসলে দেখতে পাই। এবং উনি যেটা বললেন যে ব্যাংককের মোদি ডক্টর ইউনূস যে বৈঠক, তারপরেও কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু কনফিউশন তৈরি করা হয়। কনফিউশন রাজনৈতিক দল বা জনগণ তৈরি করে না। যেমন ধরেন ব্যাংককের মিটিং এর পরে আমরা ভারতীয় অংশের তাদের পররাষ্ট্র সচিবের ব্রিফিং শুনলাম, এবং আমরা আমাদের যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তার ব্রিফিং শুনলাম। এই দুইটার মধ্যে কিন্তু কোনো মিল আমরা দেখি নাই। এবং সেই জায়গায় প্রেস সচিব বললেন, যা যা বললেন সেটাকে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তার 2 দিন পরে সেটাকে একরকমের ডিনাই করলেন। তো সুতরাং এই যে এখানে এই জায়গাগুলোতে কিন্তু কনফিউশন তৈরি করা হয়, এবং যেখানে আসলে কনফিউশন দূর করবার কথা, যে রোডম্যাপের কথা, যে আমরা এরপরে মানে এইটুকুন করে এইটারে অ্যাড্রেস করব, মানে স্পেসিফিক ওই ইস্যুগুলা সরকারের পক্ষ থেকে অ্যাড্রেস করা হচ্ছে না বা জনগণকে জানানো হচ্ছে না। এবং সেটাকে জনগণকে কনফিডেন্সের মধ্যে নিয়ে আসা, জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সের মধ্যে নিয়ে আসা, সেই চেষ্টাটা না করে বরঞ্চ তার উল্টো চেষ্টা করা হয়। এবং সেই কনফিউশন গুলো একদম সরকারি অফিসগুলো থেকেই সেই কনফিউশন গুলো ছড়ানোর যে রাস্তা বা প্রয়াস, সেগুলো আমরা দেখতে পাই। সেই জায়গা থেকেই আসলে সন্দেহ, আশঙ্কা এগুলো দানা বাঁধে। সুতরাং সেটা আসলে ঐক্যমত্য কমিশনেরও যেভাবে কাজ করবার কথা উনি নিশ্চয়ই সেটা জানেন। তো সেই চেষ্টাগুলো কিন্তু আমাদের কাছে দৃশ্যমান হয় না, বা আমাদেরকে কনফিডেন্সে নিয়ে আসার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এখানে আমরা অনুপস্থিত দেখতে পাই। বরঞ্চ মাঝে মাঝে জায়গাটা দাঁড়ায় যে বিপরীতমুখী অবস্থানে বিষয়গুলো দাঁড়িয়ে যাচ্ছে। এবং এইটা আসলে জাতির জন্য এবং আগামী যে আমরা নির্বাচনের কথা বলছি, সেই নির্বাচনের যে প্রশ্ন বা প্রশ্নবোধক বিষয়গুলো তৈরি করছে। যেমন ধরেন যে এই যে 3 মাস সময় চেয়েছে এনসিপি, এবং আমরা জানি, আমরা মানি আর না মানি, এনসিপি এবং সরকার তাদের সম্পর্কগুলো কিন্তু জনগণের কাছে স্পষ্ট। তো সুতরাং এই যে 3 মাস সময় চাওয়া, এবং এই জায়গাতে তো নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেটা বরঞ্চ অনেক বেশি প্রশংসনীয় সরকারের চাইতে। এবং মানে বলতে পারেন যে নির্বাচন কমিশন তো সরকারের অংশ, নির্বাচন কমিশন রাষ্ট্রের অংশ, কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যে রূপরেখাটা আমরা চাচ্ছি বা আমরা দাবি করতেছি, যে এই কনফিউশন গুলো হচ্ছে, এই কনফিউশন গুলো আপনারা একটা রোড ম্যাপের মাধ্যমে, একটা রূপরেখার মাধ্যমে আপনারা এই কনফিউশন গুলো দূর করেন। কিন্তু বরং মানে সেটা দূর করার পরিবর্তে মানে ভিন্ন প্রয়াস। আমরা কেন, রাজনৈতিক দলগুলো কেন এই জায়গাতে কনফিউশন তৈরি করবে? কনফিউশন তৈরি করবার তো কোনো কারণ নাই। লড়াইটা গণতন্ত্রের জন্য হয়েছে, এবং সেটা রিফ্লেকশন আমরা নির্বাচনে দেখতে চাই। জি, বাংলাদেশের মানুষ এর আগে 3টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। মানবেন্দ্র দেব, আমাকে একটু মানুষ ভোট বিরতি দিতে নিতে পারে হবে। নাই। জি, আমাকে একটু বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাই। বিরতির পর একরামুল হক সাইম, আপনার কাছে একটু আসি।
আপনি নিশ্চয়ই দেখছেন, আমরা যদি বলি বিভিন্ন রাজনৈতিক দলের যারা রাজনীতিক আছেন তারা তো আছেনই, এর পাশাপাশি বিভিন্ন জায়গায় আমরা সাধারণ মানুষও বলছেন যে অন্তর্বর্তী সরকার আরো বেশি দিন থাকার চেষ্টা করছে, অথবা অনেকে বলছেন যে থাকুক। এই যে আলাপ আলোচনাগুলো চলছে, এই জায়গাটাতে একটি প্রসঙ্গ তুলি, অন্তর্বর্তী সরকার কি তত্ত্বাবধায়কে রূপান্তরিত হয়ে যেতে পারে, এমন কোনো সম্ভাবনা আছে? এমন কোনো আলাপ আলোচনা আপনারা কি শুনতে পারেন? আমি কেন প্রসঙ্গটি তুললাম, 17 ডিসেম্বর 2024 অন্তর্বর্তী সরকারের নাম বদল করে তত্ত্বাবধায়ক সরকার করা হতে পারে বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার অধীনে আগামী নির্বাচন হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আসাদুজ্জামান বলেন, এই ব্যক্তিরা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে যখন তত্ত্বাবধায়ক সরকারে চলে যাবেন, ওনারা তখন তত্ত্বাবধায়ক সরকার হবেন। এটা সাংবিধানিক সাংঘর্ষিক কোনো জায়গা নেই। আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল হক সাইম জি। আচ্ছা, আমি তার আগে একটু বলি যে কনফিউশন গুলোর কথা বলবার যেটা হচ্ছে, গতকালকে কিন্তু বিএনপির সাথে প্রধান উপদেষ্টা যে বসলেন, এরপর আসিফ নজরুল কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন যে জুনের মধ্যে নির্বাচন করা কিন্তু প্রধান উপদেষ্টার অঙ্গীকার। এই অঙ্গীকার কিন্তু আমরা বাস্তবায়ন করব, খুব স্পষ্ট করে বলেছেন, এবং বলেছেন যে কোন কোন উপদেষ্টা কেউ যদি এর বাইরে কিছু বলে থাকেন এটা আসলে বিচ্ছিন্ন বক্তব্য, এটা সরকারের বক্তব্য না। তো আমার মনে হয় সরকারের দিক থেকে, এবং প্রধান উপদেষ্টা কিন্তু বারবার বারবার একই কথা বলছেন, এবং যখন কারোর সাথে সৌজন্য সাক্ষাৎ হচ্ছে, প্রেস উইং থেকে যখন প্রেস রিলিজ দেওয়া হচ্ছে, তখন কিন্তু নিজ থেকেই এই প্রেস রিলিজে এটি উল্লেখ না করলেও কিন্তু প্রেস উইং পারতো, বারবারই বলছে যে না, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আর মনে হয় যে কনফিউশন গুলো এক ধরনের কেন জানি একটা অজানা কনফিউশন তৈরি হচ্ছে আর কি, একটা অজানা আশঙ্কা রাজনৈতিক দলগুলোর, হয়তো কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে রয়েছে। কিন্তু সরকারের দিক থেকে কিন্তু যেটি বলছিলাম যে এখানে যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, সংস্কারগুলো যেহেতু সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের সংলাপ চলছে, এই সংলাপটি শেষ হলে মোটামুটি আমরা হয়তো একটা স্পষ্ট কিছু হয়তো দেখতে পাবো। একই সাথে নির্বাচন কমিশন যদি জুন জুলাইয়ের মধ্যে তাদের রোডম্যাপটা করে, তাহলে বিষয়গুলো হয়তো আরো স্পষ্ট হবে এবং কিছু কনফিউশন হয়তো দূর হবে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের কথা যেটা বলছেন, এটা আসলে এ ধরনের তো নানা আলোচনা হচ্ছে। অ্যাটর্নি জেনারেল কোন প্রসঙ্গে বলেছেন, বা তার আসলে এটা তার মন্তব্য নাকি তিনি এক প্রশ্নের জবাবে গত ডিসেম্বরের 17 তারিখ তিনি বলেছিলেন, তখনকার সময়ে তখনকার পরিস্থিতি বিবেচনায় তিনি একটি প্রশ্নের জবাবে বলেছিলেন। একরামুল হক সাইম, এটা হলো বিএনপির এক ধরনের দাবি আছে, দাবি করেছে বিএনপি সবাই, যদিও এই মুহূর্তে এই দাবিটি নেই। তারা বলছিলেন যে এই সরকার আসলে নিরপেক্ষ না, যেহেতু একটি রাজনৈতিক দল, নতুন যে রাজনৈতিক দল হচ্ছে এনসিপি, তাদের সরাসরি অংশীদারিত্ব, অর্থাৎ তাদের সাথে যারা যারা এক হয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কাজ করেছে, তারা এই সরকারে রয়েছে, দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে, সেই ছাত্রদেরই দল এনসিপি। সেক্ষেত্রে বিএনপি থেকে বলা হয়েছে যে নির্বাচনের সময় আসলে নিরপেক্ষ সরকার দরকার। এখন এই দাবিটি নিয়ে এখন খুব একটা আলোচনা হচ্ছে না। এই দাবিটি সামনে কতটা প্রকট হয় আরো, এবং একই সাথে সামনের পরিস্থিতির উপরই আসলে বলা যাবে যে তত্ত্বাবধায়ক সরকার আবার হবে কিনা। অর্থাৎ এমন যদি হয় যে হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটের কিছু হলো, সেখানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হলেন, কিন্তু তার উপদেষ্টা পরিষদের একটা বদল হলো, এবং 91, 96 এবং 2001-এর ফরম্যাটেই একটা তত্ত্বাবধায়ক সরকার হয়ে ওই সরকারের একেবারেই মূল কাজই হলো নির্বাচন আয়োজন করা। এটা মানে কোনো কিছু অসম্ভব না, কিন্তু এরকম সুস্পষ্ট কিছু আমরা দেখতে পাচ্ছি না, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। একরামুল হক সাইম, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। মানববন্ধু, আপনার কাছে আসি যে এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সেই সরকারের অধীনে সংস্কার ও সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দেয়া লিখিত মতামতে এই দাবি জানিয়েছে তারা। মানবেন্দ্র দেব, আপনি একজন রাজনীতিক হিসেবে এই রাজনৈতিক দলটির এই দাবি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এই যে গণ অধিকার পরিষদ তো দাবি করতেই পারে, একটা রাজনৈতিক দল বা রাষ্ট্রের যে কোনো নাগরিক তার দাবি করতেই পারে। কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি এই দাবির সাথে মানে এখন পর্যন্ত একমত নই। তো সেটা হচ্ছে কি, আমরা সুস্পষ্টভাবে ঐকমত্য কমিশনে জানিয়েছি যে সুনির্দিষ্ট কিছু বিষয়
যে আমরা নির্বাচনটা কিভাবে অ্যাড্রেস করব, সেই বিষয়ে কিছু সংস্কার, এবং আর সংস্কারের প্রক্রিয়াটা তো চলমান। মানে আপনি পুরো সংস্কার যে আকাঙ্ক্ষা, সে পুরোটা আপনি আহ একবারে কমপ্লিট করতে পারবেন না, এবং এই চলমান প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এবং তারই মানে এই সংস্কারের ধারাবাহিকতা একটা নির্বাচন, দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন, এবং নির্বাচনটা যাতে আমরা যে নির্বাচন প্রত্যাশা করি, জনগণ যে নির্বাচন প্রত্যাশা করে, সে তার ভোট দিতে পারবে, এবং এখানে পেশি শক্তি, কালো টাকা এবং এই স্বজনপ্রীতির এই জায়গাগুলোর কে রিমুভ করে একটা একটা লেভেল প্লেইং ফিল্ড নির্দিষ্ট হবে সকলের জন্য। এবং ধরেন যে সেইটা করে একটা নির্বাচন করে, এবং জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে, এবং এই সংস্কারের প্রক্রিয়াটিকে চলমান রাখান, এটা হচ্ছে কি আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। এবং ধরেন যে গণ অধিকার পরিষদ এই বক্তব্য কত দিন পর্যন্ত আসলে সাস্টেইন করে, বা এটা তাদের চেঞ্জ হয় কিনা সেটাও দেখার বিষয়। কিন্তু এটা তো যে কেউ তার ওপিনিয়ন তো আসলে দিতেই পারে। তো এই বিষয়ে আসলে আমাদের যে এটাকে জাতীয় ঐক্যমতের সরকারে পরিণত করে, মানে এরকম কোনো ভাবনা বা বাস্তবতাও আসলে আমরা দেখি না। জি, মানবেন্দ্র দেব, একরামুল হক সাহেব, আপনার কাছে আসি। আমরা যদি দেখি যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, অনেক বাম রাজনৈতিক দল, এবং অনেকেই বলেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, স্পষ্টতই যেটি এনসিপির সাথে তাদের একটি সুসম্পর্ক রয়েছে। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, তারা সরকারের সাথে আছেন উপদেষ্টা হিসেবে। নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন, তিনি এখন দলের আহ্বায়ক হয়েছেন। আরেকটি রাজনৈতিক দল জামায়াত ইসলামের বিরুদ্ধে বলেন যে, অভিযোগ করেন অথবা তারা বলেন, দাবি করেন রাজনৈতিক দলগুলো, যে জামায়াতের সাথে বর্তমান সরকারের সম্পর্ক ভালো। কিন্তু এখন আমরা যদি দেখি যে এনসিপি নতুন রাজনৈতিক দল, তাদের নিবন্ধন হয়নি, তারা নিবন্ধনের জন্য আরো 3 মাস সময় চাচ্ছে। এদিকে জামায়াত ইসলামেরও এখন নিবন্ধন নেই, তারাও নিবন্ধন এবং প্রতীক ফিরে কিভাবে পাবেন সেটি নিয়ে কাজ করছে। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখেন একরামুল হক সাহেব? দুটি রাজনৈতিক দল যাদের নিবন্ধন নেই, তারা সরকারের সাথে সম্পর্ক বেশি ভালো, এমন যে দাবি অথবা অভিযোগ, এই ব্যাপারে কি বলবেন? সম্পর্কের কথা আপনি যেটা বললেন, ডক্টর ইউনূস তো বলেছেনই, তিনি যখন দায়িত্ব নেন তিনি আসলে তাকে ছাত্ররাই ক্ষমতা দিচ্ছেন, এবং এই সরকার তো আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল। এটা এখানে তো অস্বীকার করার কিছু নাই। নিশ্চয়ই এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুধুমাত্র নাহিদ ইসলামদের গণ অভ্যুত্থান না, কিংবা এনসিপির যারা রয়েছেন শুধুমাত্র তাদের গণ অভ্যুত্থান না। এই গণ অভ্যুত্থানে সবার অংশগ্রহণ ছিল, বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দলের, সব ধরনের সাধারণ মানুষের, যারা হয়তো কোনো দলও করেন না, কিংবা আওয়ামী লীগেরও হয়তো অনেকে এই গণ অভ্যুত্থানের অংশ নিয়েছেন। তো এখানে আসলে সম্পর্কের বিষয়, যেহেতু এখানে শিক্ষার্থীদের শুরু থেকেই সরকার গঠনে তাদের একটা ভূমিকা ছিল, তাদের একটা বাড়তি সম্পর্ক থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু একই সাথে বিএনপি জামাতের সম্পর্ক, আপনি জামাতের কথা বলেছেন যে হয়তো এনসিপি আর জামাতের সম্পর্ক একটু বেশি মনে হয়, এবং রুহুল কবির রিজভী তো বলেছেনই যে 111 সরকার হচ্ছে সেনা সমর্থিত আর এই সরকার হচ্ছে জামাত সমর্থিত। কিন্তু বাস্তবতা হলো, আপনি যদি কিছুক্ষণ আগে অ্যাটর্নি জেনারেলের কথা বলেছেন, অ্যাটর্নি জেনারেল কিন্তু বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বিএনপির সুপারিশে হয়েছে। এবং এর বাইরে আপনি যদি খবর নেন, সচিব, আমরা তো বিভিন্ন ধরনের আমলাদের সাথে অথবা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে আমাদের মেশার সুযোগ হয়। তো সেখানে কিন্তু বেশিরভাগই কিন্তু বিএনপির লোকজন প্রমোটেড। বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিএনপির লোকজনই আছে। এনসিপির আসলে কয়জন নেতা আছে? এবং গতকালকে তো নাহিদ ইসলাম বলেছেন যে সব প্রশাসনে সব বিএনপির লোকজন বসে আছে, এবং এভাবে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তার তিনি সংশয় প্রকাশ করেছেন। আসলে এখানে হচ্ছে মত পার্থক্যের কিছু বিষয়, যেটি আরেকজন আলোচকও তিনি বলেছেন। আসলে বিএনপি হয়তো যেভাবে চাচ্ছে, সরকার হয়তো ঠিক একইভাবে তার মতো করে হয়তো ফর্ম করছে না। সে জায়গায় হয়তো মনে হচ্ছে যে না, বিএনপি এই সরকার সাথে বিএনপি বিরোধ বেশি। বিএনপির হয়তো বিরোধ থাকতে পারে, কিন্তু বিএনপির সাথে সম্পর্ক কম আছে, এটা কিন্তু বলা মুশকিল। এবং যেসব উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে, একবারে শুরুতেই যদি বলি, আমরা উপদেষ্টা নিয়োগের যে প্রক্রিয়া শুনেছি,
ছাত্রদের পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করেছে, তালিকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করেছে, বিএনপির সাথে যোগাযোগ করেছে, জামাতের সাথে যোগাযোগ করেছে। সেনাপ্রধান তো সেখানে এক ধরনের একটা ভূমিকায় ছিলেন। যারা উপদেষ্টা আছেন তারা কিন্তু জি, ইকরামুল হক সাইম আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। সম্পর্কের শুনতে পাচ্ছেন আমার জি, কথা? শুনতে পাচ্ছি, বলুন। সম্পর্কের কথা যেটা বলছেন এটি কিছু ক্ষেত্রে আসলে স্বাভাবিক, আর কিছু ক্ষেত্রে অতিমাত্রায় বলা হচ্ছে। আসলে এখানে বিএনপির সাথে সম্পর্ক সরকারের কম, এটা কিন্তু ঠিক না। মত পার্থক্য কিন্তু থাকবে, মত পার্থক্য রাজনৈতিক দলগুলোর সাথেও থাকবে, মত পার্থক্য সরকারের সাথে থাকবে। মত পার্থক্য থাকাটা স্বাভাবিক, কিন্তু মত পার্থক্য থাকার পরেও যে আবার সংলাপে বসা হচ্ছে, একই টেবিলে বসা হচ্ছে, প্রধানমন্ত্রী উপদেষ্টার ডাকে সবাই আবার একসাথে বসছে, এগুলো কিন্তু ইতিবাচক। জি সেক্ষেত্রে আসলে এই এই বিষয়গুলো অনেকটা আসলে রাজনীতির মাঠে অনেক ধরনের কথা বলা হয়, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন রকম। জি, আপনাকে ধন্যবাদ। মানবেন্দ্র দেব, একই বিষয় আপনি কি বলতে চান এই ব্যাপারে? না, এই অভিযোগ তো আসলে বিএনপি দীর্ঘদিন ধরেই করছে। আর সেটা হচ্ছে যে আহ, সরকারের সাথে সম্পর্ক নাই, এটা 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 যেমন বলা যাবে না, তবে সম্পর্কটা কিসের সম্পর্ক? সম্পর্কটা কি খুবই বন্ধু বন্ধুত্বপূর্ণ? সম্পর্কটা কি রাজনৈতিক? বা সম্পর্কটা কি বিরোধাত্মক কিনা? তো সেইটা হচ্ছে প্রশ্ন। এবং এই জামাতের যে জামাতকে প্রমোট করা বা জামাতের ডোমিনেশন যে সরকারের উপরে বেশি, তার বিভিন্ন কর্মকাণ্ড এবং তার কর্ম পরিকল্পনা এবং তার ভাবনাতেই আসলে সেটা প্রতীয়মান হয়। এবং যেই যেই জায়গায় আহ রাজনৈতিক দলগুলোকে ডিফেম করা, মিডিয়া এবং এই 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 জায়গাগুলো কিন্তু আমরা খুব স্পষ্ট ভাবে দেখতে পাই। এবং সেই জায়গাতে মানে এই ধারণা করাটা খুব বেশি অমূলক না যে এইটা আসলে এখানে জামাত এবং ফার রাইটের যে প্রভাব এই সরকারের উপরে, সেটা সেটা তার সরকারের যে শুধুমাত্র কিছু নিয়োগ দিয়ে তো আর এটা আসলে প্রকাশ পায় না। সরকারের নীতি, সে কোন নীতিতে পরিচালিত হচ্ছে, সেই জায়গাতেও এটা আসলে খুবই স্পষ্ট হয়। ধরেন খুবই অহেতুক কিছু ইস্যু তৈরি করা, এটা খুবই হতাশাজনক এবং এবং আশঙ্কাজনকও বটে। ধরেন যে পয়লা বৈশাখ নিয়ে যেই যে অবস্থাটা তৈরি করা হয়েছে, মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা বা অন্যান্য কর্মসূচিতেও সেই জায়গাতে কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে। যদিও আসলে বিএনপির এই বিষয় নিয়ে হয়তো মাথা ব্যথা নেই, যে এখন নাহিদ ইসলাম যেই সুরে কথা বলছে, যে কথার সুরগুলো কিন্তু একই রকম কাছাকাছি, যে এখানে হচ্ছে কি বিএনপির প্রভাব বেশি। গত 15-16 বছরে বা যারা গত 15-16 বছর যারা প্রশাসন চালিয়েছে, তারাই তো আজকে প্রশাসন চালাচ্ছে। মানে ব্যুরোক্রেসি তো চেঞ্জ হয় নাই, কিন্তু ব্যুরোক্রেসিকেও তো আসলে এই সরকার ওইভাবে কনফিডেন্সে আনতে পারেন নাই, বা আনতে চান কিনা সেটা একটা বিষয়। আসলে সরকার আসলে কোন জায়গায় যেতে চায়, আমার সমালোচক খুব কনফিডেন্টলি ওইটা সরকারের পক্ষে বলছেন, এটা সরকারের পক্ষে না, বা তার ওপিনিয়ন বলছেন যে সরকার খুবই স্পষ্ট এই ইস্যুগুলাতে, নির্বাচন ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে। কিন্তু এই কনফিউশন গুলো কিন্তু সরকারের পক্ষ থেকে সরকারের কর্মকাণ্ডে বারবার প্রতীয়মান হচ্ছে। আমরা কিন্তু বারবার বলেছি, উনি আমার সমালোচক আজকে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দায়িত্ব নেওয়ার সময় বলেছিলেন যে এই ছাত্ররা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে এবং সেই ছাত্ররা যখন চাইবে সে চলে যাবে। এখন সেটা আসলে এই ছাত্ররা মানে তো শুধুমাত্র এনসিপি না, হয়তো এনসিপির প্রভাব ওইখানে ছিল, এনসিপির যারা করছেন এখন তারা ওই সময় তাদের অবস্থান থেকে তাদের প্রভাব হয়তো বেশি ছিল। কিন্তু এখানে কিন্তু এই যে গণ অভ্যুত্থানে যারা যারা লড়াই করেছে, যারা আন্দোলন করেছে, যাদের এই আন্দোলনে শহীদ হয়েছে, সুতরাং তাদের প্রত্যেকেরই এখানকার স্টেক আছে, কিন্তু প্রত্যেকেই এই সরকার গঠনে সেই ভূমিকাটা গ্রহণ করে নাই, এটা আমরা প্রত্যেকে জানি। তো সুতরাং এই জায়গায় যে তার ডক্টর মোহাম্মদ ইউনূসের বা এই অন্তর্বর্তী সরকারের যে এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন বা এক ধরনের আনুগত্যই বলবো, মানে এটা ভাইস ভার্সা, একজন আরেকজনের প্রতি আনুগত্য। ধরেন যে সরকারের সমালোচনা করতে গেলে দেখা যায় যে এনসিপির নেতাকর্মীরা খুব
এটা সরকারকে ডিফেন্ড করতে আসতেছে, কিন্তু আমরা তো বলি যে সরকারকে এই জায়গায় ডিফেন্ড করা নয়, সরকারকে এই জায়গায় চ্যালেঞ্জ করা যে এই দায়িত্ব সরকার যাতে তার দায়িত্বগুলো পালন করতে পারে। সেই জায়গায় কিন্তু আমরা সেই চিত্রটা দেখতে পাই না। এটা যেমন আমরা দেখতে পাই না, সেটা যেরকম বিএনপি দেখতে পাচ্ছে না। মানে এক একজনের পারসেপশন পার্সপেক্টিভ কিন্তু ভিন্ন, কিন্তু তারপরেও তাদের কর্মকাণ্ডে সেই জায়গাগুলো আসলে প্রতিফলিত হচ্ছে না। যে এই সরকার প্রত্যেকের সরকার, এই সরকারের ওপর যে এই সরকার যে তার নিরপেক্ষতা বা তার পক্ষপাতিত্ব রাষ্ট্রের প্রতি, তার পক্ষপাতিত্ব গণঅভ্যুত্থানের প্রতি এইটুকুন রেখে প্রত্যেককে সমান দৃষ্টিতে দেখার যে বিষয়টি, সেটা আসলে এই জায়গায় মোটেও প্রতিফলিত হচ্ছে না। সেই কারণেই হয়তো কনফিউশন গুলো তৈরি হয়। এবং এই কনফিউশনটা উনি রাইটলি বলেছেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু সরকারের আহ্বানে টেবিলে যাচ্ছে, যতই মতবিরোধ থাকুক না কেন। এবং এটাই তো হওয়া উচিত। মানে সবসময় একমত হবে বিষয়টা এরকম না, মতবিরোধ থাকবে, মতদ্বৈততা থাকবে, কিন্তু তারপরও ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট আমরা একসাথে বসে আমরা সেই জায়গায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করার তাই করব। কিন্তু সেই জায়গায় যখন একদম খুবই বিরোধাত্মক অবস্থান থেকে এই বিষয়গুলোকে দেখা হয় বা ডিল করা হয়, তখন আসলে কনফিউশন গুলো তৈরি হয়। মানে পুরা দেশের মধ্যে একদম এরকম একটা রিউমারের দেশ, একটা ভয়ঙ্কর রকমের কনফিউশন বিভিন্ন জায়গা থেকে চলছে। আমরা এই সরকার তো যাদেরকে সমর্থন করছে তাদেরও নিরাপত্তার বিষয়টি আসলে দেখতে পাচ্ছেন। আমি আজকে আপনার এই অনুষ্ঠানে বলতে চাই যে মানবেন্দ্র ঘোষ শিল্পী, তার বাড়িতে আগুন দেওয়া হলো এবং সেই জায়গায় তাকে প্রোটেক্ট করতে পারলো না সরকার। আমরা বলছি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে একটা ভয়ঙ্কর যেরকম একটা নৈরাজ্য ছিল, সেই জায়গা থেকে এমন একটা সিস্টেমেটিক অর্গানাইজ ক্রাইমের মধ্যে ঢুকে গেছে। মানে এই মানবেন্দ্র ঘোষ বিভিন্ন জায়গায় যেই হামলা টামলা হচ্ছে, সেই জায়গায় প্রোটেকশনটা সরকার দিতে পারছে না, বরঞ্চ কোনো কোনো জায়গায় এইটা সরকারের যে খুবই অসতর্ক অবস্থান এবং ভুল নীতির কারণে এইটা কিন্তু আরো বেশি আশকারা পাচ্ছে। এবং এই জায়গাগুলো আসলে সরকারের প্রতি মানুষের যে কনফিডেন্স বা সরকারের সাথে কাজ করার যে কনফিডেন্সের জায়গা, সেটা আসলে ভয়ঙ্কর ভাবে ল্যাপস করতেছে। এটা নিশ্চয়ই আপনারা অ্যাড্রেস করবেন। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে আরেকটি কথা যেটা উনি বলেছেন, বারবার হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টার যে কোনো প্রেস রিলিজের শেষ সময় আছে, হয় ডিসেম্বর নালে জানুয়ারি, আমি জাস্ট হয় ডিসেম্বর নালে না হলে হচ্ছে জুনে নির্বাচন হবে। এটা যেখানে প্রয়োজন সেখানেও বলছেন, যেখানে প্রয়োজন না সেখানেও বলছেন। তার মানে কতখানি গুরুত্ব দিচ্ছেন। এই প্রেস রিলিজটা আসার পরপরই যখন তার স্বরাষ্ট্র উপদেষ্টা বা তার অন্য উপদেষ্টারা বলে বসেন, যে মৎস্য উপদেষ্টা বলে বসেন যে আমরা নির্বাচিত, ওনারা তো নির্বাচিত নন, ওনারা হচ্ছে গিয়ে সিলেক্টেড, ইলেক্টেড। আমাকে শেষ করতে, আমাদের সময় একদম শেষ। অনেক ধন্যবাদ। জি, সুতরাং এই কনফিউশনটা সরকারের দায়িত্ব, এই কনফিউশনটা দূর করা। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মানবেন্দ্র দেব। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে। একরামুল হক সায়েম, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন দুজনই। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের মূল্যবান মতামত আমাদের দর্শক শুনতে পারবেন। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।